জানাচ্ছি স্বাগত দর্শক বন্ধুদের। আজকের সময় দাঁড়িয়ে যে বিষয়গুলোকে নিয়ে আপনারা ভীষণভাবে একটা অদ্ভুত দোটানা, একটা অদ্ভুত কনফিউশনের মধ্যে দিয়ে এগোচ্ছেন, তাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে স্পেশালি কিছু কিছু এমন প্রসঙ্গ, যে প্রসঙ্গগুলো নিয়ে জানাটা আপনাদের আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রয়োজন। কারণ অধিকাংশ ক্ষেত্রে সেই প্রসঙ্গগুলো নিয়েই আমরা আপনারা খুঁজি যে কার কাছ থেকে উত্তরটা জানতে পারবো, কার কাছ থেকে উত্তরটা জানতে পারবো। আজ তাহলে চলুন আমরা আমাদের অতিথি রূপে যাকে পেয়েছি তার কাছ থেকে আমরা এই উত্তরটা জানবো। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, মানুষ অর্থের জন্য দিন রাত দৌড়চ্ছে। একটা শ্রেণীর মানুষ তো সত্যি পরিশ্রম করছে, কিছু ব্যক্তি এমন আছেন যারা হয়তো আরামে দিন কাটাচ্ছেন, কাজ কারবারের কোনো চিন্তা ভাবনা নেই, চলছে চলছে যেমন চলছে, ঠিক আছে। কিন্তু কিছু ব্যক্তি, কিছু শ্রেণীর, অধিকাংশ শ্রেণীর মানুষই কিন্তু তারা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে দিনের পর দিন, দিন রাত তারা দেখছে না, তারা চেষ্টা করছে কতটা পরিশ্রম করলে আরো কতটা অর্থ আমার কাছে আসবে, যেটা আমি কিছুটা নিজের খরচের জন্য ব্যবহার করতে পারবো, পরিবারের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, কিছুটা সঞ্চয় করতে পারবো। কিন্তু যেটা সবসময় চাইছেন সেটা কি সবসময় সেই একইভাবে হচ্ছে? কোথাও গিয়ে ধন নাশের একটা সমস্যার মুখোমুখি প্রত্যেককেই হতে পারে। তাহলে এই সমস্যার কারণটা কি সেটা জানবো, তারপরে জানবো এই সমস্যার সমাধানটা কি। চলুন, আমাদের সঙ্গে অতিথি রূপে যিনি রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ রিম্পা চ্যাটার্জি, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে করছি। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। নমস্কার, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে শুরুতে যে ধননাশের সমস্যা যেটা নিয়ে আজকের অনুষ্ঠানটা, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ 85 থেকে 90% সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই অর্থ সমস্যা, অর্থাৎ ধনপ্রাপ্তি এবং ধননাশ। এই দুটো আঙ্গাআঙ্গি ভাবে একের সঙ্গে যুক্ত হয়ে আছে অপর একটা বিন্দু। ধননাশ আর ধনপ্রাপ্তি চুলছেরা একটা বিশ্লেষণের জায়গা। ধননাশ অর্থাৎ আপনি যে অর্থ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ইনকাম করে আনছেন, উপার্জন করে আনছেন, আপনার বাড়িতে আপনি আপনার পরিবারের জন্য সেই অর্থ স্পেন্ডিং করবেন, হঠাৎ হঠাৎ বিভিন্ন কারণে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি এটা হয়। কারোর ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা খুব বেশি হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে জেনারেল জীবনধারা চালানোর জন্য যতটুকুনি প্রয়োজন সেইটুকুনি তাদের ধন নাশ আমি বলবো না, সেক্ষেত্রে আমাদের ধন উপযোগী হিসেবে কাজ করে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনকার দিনে যে যা অর্থ ইনকাম হচ্ছে তার থেকে অনেক বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, যেটা মানে আমাদের এক্সট্রা আমাদের আর্নিং এর দরকার সেটা আমরা করতে পারছি না। এর কারণের জন্য ধার দেনা এই সমস্ত ব্যাপারের মধ্যে মানুষের জীবনযাত্রা ডুবে যাচ্ছে। তো আমি জ্যোতিষের আঙ্গিকে, আমাদের বৈদিক জ্যোতিষের আঙ্গিকে একটু জেনে নি। ফোনে কে রয়েছে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, জানছেন কার সম্পর্কে? দাদার নাম? পবন। আচ্ছা, জন্ম তারিখ? 5ই আগস্ট 1969। বেশ, কখন? সকাল 9:48। জন্মস্থান? হ্যাঁ, কলকাতা। কলকাতা, আচ্ছা। কি জানতে চাইছেন আপনার দাদার সম্বন্ধে? ওকে, আচ্ছা, আপনার দাদার লগ্নটা জানেন? কন্যা লগ্ন, মেষ রাশি। দাদার মানসিক অশান্তি প্রচন্ড পরিমাণে লাস্ট 2 বছর 2.5 বছর কিন্তু খুব বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর দাদার হরোস্কোপের মধ্যে 20 যোগের একটা ব্যাপার কিন্তু রয়েছে। হ্যাঁ, চন্দ্র এবং শনি কিন্তু অষ্টমে কনজাংশন করে বসে রয়েছে। আর এর মধ্যে মনে হচ্ছে দাদার কোনো প্রিয়জন বিয়োগের একটা ব্যাপার রয়েছে। প্রিয়জন বিয়োগ অর্থাৎ মানে খুব কাছের কোনো ব্যক্তিত্ব চলে যাওয়ার কথা আর কি, এই ব্যাপারটা রয়েছে। দাদার মিসেস বা বাড়ির লোক সবাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, একটুখানি সমস্যার জায়গা রয়েছে। হ্যাঁ, স্ত্রী বা খুব ক্লোজ রিলেশনশিপের কিন্তু একটা বিয়োগের জায়গা দেখাচ্ছে। এবং ব্যবসা মোটামুটি একটা ভালো জায়গা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে। শনি কুম্ভতে এসছে, আমি এটা টিভিতে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমানে
শনি কিন্তু কুম্ভতে রয়েছে এবং ওনার যে চন্দ্র শনির যে যোগটা রয়েছে রাশি চার্টের মধ্যে, সেটা কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে শনি কিন্তু অষ্টমে দৃষ্টি দিয়ে দিয়েছে। প্রচন্ড পরিমাণে মেন্টাল অ্যাংজাইটির মধ্যে কিন্তু উনি ভুগবেন, ঠিক আছে। আর এই সময়তে আপনারা পারলে এই বীজ যোগের একটা ভালো প্রতিকার করুন, হ্যাঁ। আর লগ্নর পাওয়ারও দরকার। ফিজিক্যাল কন্ডিশন কিন্তু মাঝের মধ্যে প্রচন্ড পরিমাণে খারাপ হবে এবং নার্ভিং সমস্যার জায়গাটা রয়েছে এখানে। যদি দেখেন আপনি তাহলে দেখবেন যে ওনার যে লগ্নপতি তার পজিশন কিন্তু বর্তমানে একদমই ভালো নয়। 12th হাউসে রয়েছে, কেতু কনজাংশন করে বসে রয়েছে, ঠিক আছে। আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব কোনো পছন্দসই জ্যোতিষের কাছে গিয়ে একটু দেখিয়ে দিন, বীজযোগের একটা প্রতিকার করান। এবং এই আগামী 1 বছর শনি যে এখনো পর্যন্ত কুম্ভতে রয়েছে এবং থাকবে, এখানে কিন্তু মেন্টাল অ্যাংজাইটি, ব্যবসা এবং পরিবার নিয়ে প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। এটার জন্য কিন্তু নার্ভিং ইস্যুস বিভিন্ন রকমের হওয়ার একটা জায়গা ওনার রয়েছে হরোস্কোপের মধ্যে। হ্যালো, হ্যাঁ, তো বলছি যে এটা একটুখানি আপনি বিশেষভাবে প্রতিকার করার চেষ্টা করুন, ঠিক আছে। এই বীজযোগের প্রতিকারটা কিন্তু বিশেষভাবে দরকার। এবং আর্থিক সমস্যা কিন্তু ওনার কম বেশি লেগেই থাকবে। যে অর্থ ইনকাম করবেন, আমি আজকে এটা নিয়ে আলোচনা করতে চলেছি, এই অর্থ কিন্তু ওনার থাকবে না, ঠিক আছে। লগ্নপতি কিন্তু 12th হাউসে গিয়ে বসে রয়েছে। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে পরিবার বর্গের জন্য কিন্তু ওনার প্রচুর পরিমাণে স্পেন্ডিং হবে এবং এইখানে ব্যবসাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা জায়গা দেখাচ্ছে, ঠিক আছে। আপনি একটুখানি দেখে নিন, দেখে নিয়ে কিন্তু এটার একটা প্রতিকার করার ব্যবস্থা করুন। অর্থাৎ আপনাকে আরো সাবধানে চলতে হবে এবং আপনি যার সম্বন্ধে জানছেন তাকেও বলতে হবে যে তিনি যেন অনেক বেশি সজাগ হন। পাশাপাশি যে প্রতিকারের জায়গাটা আসছে, এই প্রতিকারটা যখন আসবে কথাটা, তখন আপনাকে কিন্তু যে কোনো জায়গা থেকে গিয়ে আপনি একটা প্রতিকার করিয়ে নিলেন, তারপরে আপনি বলবেন যে ম্যাডাম আপনি তো বলেছিলেন কিন্তু প্রতিকারের কাজ হচ্ছে না। এটা নিয়েও আমরা জানবো ম্যাডামের থেকে কেন প্রতিকারের মানে নেওয়ার পরেও কাজ হয় না। কিন্তু তার আগে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানেই এগোচ্ছি, যে জায়গাটা ম্যাম আর্থিক অসুবিধার যে জায়গাটাকে বলছি। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্র থেকে আর্থিক সমস্যার জায়গাটা দেখি। সেটা হচ্ছে সেকেন্ড হাউসের লর্ড অর্থাৎ ধন অধিপতি, ধনাধিপতি যখন 12th হাউসে অকুপাই করে বসে থাকে, অর্থাৎ যে আপনার অর্থ সামলাবে সেই যদি ব্যয়ের জায়গায় গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু এটা হরোস্কোপের মধ্যে সব থেকে আমার মনে হয় একটা নেগেটিভ যোগ কাজ করে। তারপরে আরেকটাও নেগেটিভ যোগ হচ্ছে কেতু যদি কাউরির ধনাধিপতি হয়ে বসে থাকে। ধনাধিপতি অ্যাকচুয়ালি তো হওয়ার জায়গা নেই, অধিপতি তো কেতু কোনো ঘরের হতে পারে না, কিন্তু সেকেন্ড হাউসে যখন অকুপাই করে কেতু বসে থাকে, অর্থাৎ অষ্টমে রাহু থাকবে, কোনো কোনো সময় এই জন্য হয়তো সাডেন গেন হওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু মাথায় রাখবেন কেতু যখন দ্বিতীয়ভাবে কোনো ব্যক্তির বসবে, তার কিন্তু জীবনে একাধিকবার টাকা পয়সা চলে যাওয়া, সাডেন কোনো অসুবিধা হোক, হঠাৎ করে টাকা কেউ মানে কি বলবো লুট করে নেওয়ার মতো হোক, ফোন থ্রু ধরনের আজকাল যে ধরনের সমস্যাগুলো দেখাচ্ছে যে ওভার ফোন বিভিন্ন রকমের স্ক্যাম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, স্ক্যান্ডেল আমরা শুনতে পাচ্ছি, সেই সমস্ত ম্যাটার হোক, হঠাৎ করে অর্থ চলে যাবে কিন্তু তার কাছ থেকে। সে যত টাকা ইনকাম করুক না কেন সে কিন্তু প্রায় নিঃস্বর মতো জায়গায় চলে যেতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের বেনিফিক প্ল্যানেট হিসেবে বৃহস্পতির জায়গাটা খুব ভালো জায়গায় থাকে, অর্থাৎ হরোস্কোপে খুব ভালো পজিশনে যদি বৃহস্পতি বসে থাকে, কিছুটা হয়তো কম হবে সমস্যা, কিন্তু এই সমস্যাটা কিন্তু ফেস করতে অল্প বিস্তর হলেও হবে। এটা একটা জায়গা কেতুর পজিশন জন্মছকে। রাহু কেতু একটা বড় ম্যাটার করে অর্থ প্রাপ্তি এবং অর্থ ক্ষয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা ম্যাটার করে সেটা হচ্ছে দেখুন প্রত্যেকের জন্মলগ্নে ধনাধিপতি আলাদা। তো যার ধনাধিপতি একটা স্ট্রং পজিশনে বসে রয়েছে, স্ট্রং পজিশন মানে কি উচ্চস্থ অবস্থায় বসে থাকতে পারে, কোনো বেনিফিক প্ল্যানেট অর্থাৎ যে গ্রহ এই লগ্নের শুভ গ্রহ তার নক্ষত্রে বসে থাকতে পারে, পঞ্চম নবমের নক্ষত্রে বসে থাকতে পারে বা কনজাংশন বা দৃষ্টি দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে, ঠিক আছে। যদি ব্যয়ও হয় আপনার নিজের দিনলিপি বা আপনার লাইফস্টাইলের জন্য, তারপরেও কিন্তু আপনি সেই অর্থ জীবনে আর্নিং করতে পারবেন। কোনো কোনো সময় দেখা যায় লগ্ন নিজের লগ্নের যে লর্ড অর্থাৎ লগ্নাধিপতি সে নিজেই গিয়ে 12th হাউসে বসে রয়েছে, তো সেখানেও কিন্তু ব্যয়ভাবে বসে থাকার জন্যও কিন্তু আপনার ধনের জায়গাটা নড়বড়ে হয়ে গেল। টাকা পয়সা যতই আপনি কষ্ট করুন না কেন, লোকে ভাবছে আপনি প্রচুর টাকা ইনকাম করছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি মানে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছেন, কিন্তু দিনের শেষে গিয়ে দেখছেন পকেটে কটা মাত্রই টাকা পড়ে রয়েছে, সমস্ত টাকা বিভিন্ন খাতে আপনার বেরিয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এসে দেখেছি ক্লায়েন্টরা বলেন যে দিদি আমি বুঝতে পারছি না কিভাবে আমার এত টাকা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে যে আমাদের জন্মছকে
ষষ্ঠপতি অষ্টমপতির কানেকশন কি হয়ে রয়েছে। ষষ্ঠপতি অষ্টমপতিও যদি কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড হাউস অকুপাই করে বসে থাকে, অর্থাৎ ধনের ঘরে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা খরচার জায়গা আমাদের প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। ধার দেনার জন্য খরচা বাড়ে যদি 6 লট আমাদের সেকেন্ড হাউসে গিয়ে বসে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 8 লট বসে থাকার জন্য হঠাৎ খরচা। এই জায়গাটা অষ্টমে রাহু থাকলে আপনাকে সাডেন গেন দেবে একদিক থেকে, অন্য দিক থেকে দেখা যাবে যে আপনার কিন্তু হঠাৎ করে খরচা হয়ে গেল, যেহেতু কেতু সেকেন্ড হাউসে বসে রয়েছে। যেহেতু রাহু এবং কেতু একে অপরের অপোজিটে থাকে, সেই জন্য কিন্তু আমরা দেখবো যে কেতু যখন আমাদেরকে ধননাশ করছে, কোনো কোনো সময় অল্প বিস্তর কিন্তু রাহু আমাদের সেই টাকা দেয়, কিন্তু সেই টাকা কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে সঙ্গে থাকে না, কোনো না কোনো খাতে কিন্তু সেই টাকা বেরিয়ে যায়। আমাদের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা দরকার আমাদের জন্মপত্রিতে অর্থাৎ জন্মকুণ্ডলিতে রাহু কেতুর পজিশনটা কি হয়ে রয়েছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জন্মছকের মধ্যে আমাদের দ্বিতীয়াধিপতি, ষষ্ঠপতি এবং একাদশপতি জায়গাটা আমাদের জন্মছকে কোন জায়গায় বসে রয়েছে। যদি পাপ কর্তী বা পাপদৃষ্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করুন, আপনাকে এফডি ভেঙেও আপনাকে টাকা কিন্তু ঘরের কাছে নিয়ে আসতে হবে, আপনি কিন্তু কোনোভাবেই সেই টাকা রাখতে পারবেন না। আমাদের আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, তো আমি একটা বিশেষভাবে একটা জায়গা মাঝখানে বলে রাখি যে এই বুদ্ধ পূর্ণিমাতে এই ধননাশ যোগ যাদের প্রচন্ড পরিমাণে, যারা কোনোভাবেই অর্থ সংগ্রহ করতে পারেন না, কোনো এফডি আরডি করতে পারেন না, কোনো জায়গাতে ইনভেস্ট করতে গেলে তাদের অর্থ থাকে না, সংসার চালাতে সমস্ত অর্থ যাদের নষ্ট হয়ে যায়, তারা এই বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমাতে হলুদ সুতো নেবেন। এই বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারও থাকছে এবং বিশেষভাবে এই তিথি কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে আর্থিক দিক থেকে সাপোর্ট করবে। যখন ফুল মুন থাকবে, অর্থাৎ সম্পূর্ণ পূর্ণিমার তিথি পঞ্জিকা থেকে দেখে নেবেন যখন পড়ছে, সেই সময় আপনারা হলুদ সুতো কিনে আনবেন। যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে হলুদ সুতো কিনে এনে ছেলেরা পরবেন ডান হাতে, মেয়েরা পরবেন বাঁ হাতে। হলুদ সুতো বাড়িতে যদি শ্রীলক্ষ্মীর আসন থাকে, সেই আসনে আপনারা সেই সুতোটি সকালবেলায় গঙ্গা জল একবার ছিটিয়ে মায়ের পায়ের কাছে রেখে দেবেন। পুজো সম্পূর্ণরূপে যাদের বাড়িতে সত্যনারায়ণ করেন তাদের খুবই ভালো, যারা করেন না তাদের ক্ষেত্রেও অসুবিধা নেই, তারা তাদের নিত্য পুজো সেরে ঠিক সকালবেলাতে মোটামুটি ধরে নিন 10টার মধ্যে করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে ঠিক সন্ধ্যের সময়, অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাওয়ার পরেও করতে পারেন। এই দুটি সময় বিশেষভাবে উপযোগী। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানছেন? আচ্ছা বলুন আপনার নাম। ফোন করেছেন কোথা থেকে? কলকাতা থেকে। ডেট অফ বার্থ? 8/6/1970। তারপর সকাল 8টা 13। কোথায়? কলকাতাতে। ওকে, কি যে প্রশ্ন আছে আপনার? আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি, তোমার তো ধাইয়া চলছে এখন ভাই। হ্যাঁ, এখন ধাইয়া চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যে মহাদশাটা তোমার চলছে সেটা হচ্ছে ভেনাসের মহাদশা চলছে। হ্যাঁ, কর্কট লগ্ন, কর্কট রাশির কিন্তু বাধকপতি হচ্ছে শুক্র। এই শুক্রর কিন্তু সঠিকভাবে প্রতিকার করা প্রয়োজন। এবং বর্তমানে যে পরিস্থিতি, যতক্ষণ না তোমার রবির দশা আসবে এবং এই ধাইয়া থেকে তুমি বেরোবে, শনির ধাইয়া চলছে, যতক্ষণ না তুমি এখান থেকে বেরোবে ততক্ষণ কিন্তু প্রচন্ড পরিমাণে তুমি আর্থিক অনটনে ভুগবে। আমি এক্ষুনি একটা জাস্ট ছোট উপায় বলবো, এটা পারলে তুমি এই যে বুদ্ধ পূর্ণিমাতে অবশ্যই করো, ঠিক আছে? আর এখন তোমার যে পরিস্থিতি, তুমি কোনো বিজনেসের জায়গাতেও কিন্তু টাকা ইনভেস্ট করবে না, প্রচন্ড পরিমাণে কিন্তু টাকা লস হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। এবং কর্মের জায়গাও কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। 12th লর্ড কিন্তু 10th হাউসে স্যাটার্নের সঙ্গে কনজাংশন করে বসে রয়েছে এবং সপ্তমপতি অষ্টমপতি শনি কর্কট লগ্ন এবং রাশির ক্ষেত্রে নিচস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে? এর কিন্তু বিশেষ উপাচার করো। কিছু যদি না পারো অন্তত দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পারলে অমাবস্যায় একবার করে গিয়ে পুজো দিয়ে এসো, ঠিক আছে? আর পারলে দক্ষিণাকালী কবচ পাঠ করো বাড়িতে। তোমার কিন্তু বিশেষভাবে একটা বছর সাবধানতা অবলম্বন করা উচিত। এবং হার্টের কিছু ইস্যু কিন্তু সাডেন দেখা দেবে। সেকেন্ড হাউসে কেতু রয়েছে, প্রচন্ড পরিমাণে পয়সা করি বেরিয়ে যাওয়া এবং দেনায় জর্জরিত হয়ে যাওয়ার কিন্তু এটা হরোস্কোপ, ঠিক আছে? খুব সাবধানে কিন্তু প্রতিকারটা করে নাও। দক্ষিণাকালী কবচ বা দক্ষিণাকালীর গায়ত্রী মন্ত্র জপ করা উচিত তোমার।
ঠিক আছে? এবং তুমি যদি হ্যাঁ যদি পারো কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একটু কনসালটেশন করে নিও, ঠিক আছে? ঠিক আছে। একেবারেই আমরা আজকে একটা ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে রয়েছি। আমি একটু তার মাঝে দর্শকদের মনে করিয়ে দেব যারা কন্ট্যাক্ট করছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাবেন। বিভিন্ন চেম্বারগুলোর মধ্যে প্রত্যেক সপ্তাহে সোমবার হাওড়া ময়দান পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে। বাকি যে চেম্বারগুলো রয়েছে বাইরের সেগুলোর জন্য আপনারা নিজেরা জেনে নেবেন কল করে যে ডেটটা কবে কোন চেম্বারের জন্য স্থির করা হবে। হ্যাঁ 11 শিলিগুড়িতে, তাহলে শিলিগুড়িতে খুবই শীঘ্র 11 তারিখে। কিন্তু তার আগে বুকিংটা যেমন প্রত্যেকটা বার আমি বলি 2-3 দিন আগে বুকিং করবেন। বুকিং করার সময় 7407224236 নাম্বারে যখন বুকিংটা করবেন নিজের ডেটাটা দিয়ে বুকিংটা করুন। এর কেন আমি এই কথাটা বলছি, এইটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। ডেটা দিয়ে বুকিং করার সুবিধাটা কোথায়? আপনি খানিকটা এগিয়ে থাকলেন, ডেটা ক্যালকুলেট করতে যে সময়টা লাগবে সেটা যদি আগে থেকে সময় দিয়ে রাখেন, ডেটাটা ক্যালকুলেশন করা থাকলো, এবারে আপনি এসে বসুন, আপনার যা যা জিজ্ঞাসা সেটা আপনি 1 ঘন্টা নিন, সেটা আপনি আধ ঘন্টা নিন, যাই লাগুক না কেন, ক্যালকুলেশনের পিছনে সময়টা লাগবে না, ডাইরেক্ট যাবে আপনার প্রশ্নের উত্তর পর্বে। তাই জন্য আগে থেকে বুকিং এর সময় এই ডেটাটা দিয়ে বুকিং যদি করতে পারেন সব থেকে বেশি সুবিধা হয়। তো আমরা এবারে এগোচ্ছি আমাদের আলোচনার দিকে। ম্যাম যে প্রসঙ্গে ছিল, তো বিশেষ কয়েকটা যোগ রয়েছে যেগুলো ধনরাশি হিসেবে আমরা ধরি, যেটা আমি একটু আগেই বললাম যে রাহু কেতুর অ্যাক্সিস, মানে অর্থাৎ রাহু কেতু আপনার জন্মপত্রিকায় কোন পজিশনে বসে রয়েছে, এটা একটা বড় জায়গা। আর সঙ্গে আমি একটুখানি মাঝখানে বলে দিই সুপর্ণা, সেটা হচ্ছে আমাদের একটা প্রতিকারের কথা ছোট্ট উপায় একটা বলতে যাচ্ছিলাম আমি, সেটা একটুখানি বলে দিই। রাহু কেতুর পজিশন খারাপ থাক বা আপনার সেকেন্ড লর্ডের পজিশন অর্থাৎ ধনের অধিপতি যে তার পজিশন খারাপ থাক, আপনি এই উপায়টা বুদ্ধ পূর্ণিমার দিন করতে পারেন। এবং আমি বলবো পারলে এটা প্রত্যেক পূর্ণিমাতে করবেন। সেটা হচ্ছে শুরুটা এবারেই করে দিন, বৃহস্পতিবার দিন রয়েছে। ওই যেটা বলছিলাম দশকর্মার দোকান থেকে হলুদ সুতো যদি না পান তাহলে লাল সুতো বা হলুদ বা লালের মিক্সিংও হতে পারে এই সুতোটা। এই যে সুতোটা পাওয়া যাবে এটা ছেলেরা পরবেন ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। বাড়িতে যদি শ্রীলক্ষ্মীর আসন থাকে তাহলে শ্রীলক্ষ্মীর আসনে ওই সুতোটি গঙ্গা জল দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে মায়ের পায়ের কাছে রেখে দেবেন। তারপরে এটা নিত্য পুজো বা নিত্য সেবা আপনারা যেটা দেন সেটা দেওয়ার পরে যারা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে করতে। যারা 10টার মধ্যে করতে পারবেন না তারা ঘড়ি ধরে ঠিক সূর্য অস্ত হবে 6টা 10 বা 6টা 15-র মধ্যে একটু দেখে নেবেন কখন হচ্ছে। হওয়ার পরেই কিন্তু আপনারা ঠিক 7:30টার মধ্যে এই উপায়টা আবারও করতে পারেন, সন্ধ্যে 7:30টার মধ্যে। এই সময় আপনারা সেই সুতোটাকে নিয়ে শ্রীম মন্ত্রের জপ করবেন। শ্রীম 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 এইরকম ভাবে তাড়াহুড়ো করে করবেন না, 108 বার শুধু শ্রীম মন্ত্রের জপ করবেন। 108 বার শ্রীম মন্ত্রের জপ করার পরে যে সুতোটা মায়ের পায়ের কাছে হলুদ সুতোটা ছিল সেটা আপনারা যারা ছেলেরা তারা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে কিন্তু 11 বার শ্রীম বলতে বলতে সুতোটা আপনারা 3 প্যাচে হাতের মধ্যে, কিন্তু হাতের যেটা আমাদের রিস্ট বলি অর্থাৎ আমাদের যেটা মানে রিস্ট যেটাকে বলা হয় কবজি, আপনারা এটা কিন্তু বেঁধে নেবেন। এবং পারলে পূর্ণিমাতে, প্রত্যেক পূর্ণিমাতে আপনারা এটা চেঞ্জ করবেন। আর যদি সম্ভবপর হয় আমি আপনাদেরকে জোর দিয়েই বলছি শ্রীম মন্ত্রের জপ কোন রকমের যাদের দীক্ষা হয়নি, যাদের দীক্ষা হয়েছে প্রত্যেকেই যে কোনো লগ্ন রাশির লোকেরা যদি প্রচন্ড অর্থ কষ্টে ভোগেন তারা মনে প্রাণে যেরকম ভাবে ঠিক আমাদের কোনো আত্মীয় পরিজন অসুস্থ হলে বা আমাদের সাপোজ বলছে তো আইসিইউতে রয়েছে, আমাদের যে মানসিক অবস্থা হয় সেই যন্ত্রণাতে আমরা যেরকম আমাদের প্রভুকে আমাদের ঈশ্বরকে যেমন ডাকি, ঠিক সেই রকম ডেডিকেশন নিয়ে যদি কেউ প্রচন্ড অর্থ কষ্টে ভোগে যে তার কোনো রকম ভাবে অর্থপ্রাপ্তি হচ্ছে না, সে যদি 108 বার এই বুদ্ধ পূর্ণিমাতে শ্রীম মন্ত্রের জপ করেন এবং এভরিডে যদি পারেন অন্তত 11 বার করে যদি শ্রীমের জপ করতে থাকেন আপনারা, আপনাদের কিন্তু বিশেষভাবে আমি বলবো যে এইটা অর্থের জায়গা থেকে দাঁড়িয়ে একটা দিশা, হঠাৎ করে তো কোনো অর্থ চলে আসবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন কোথাও যেন একটা ইউনিভার্সাল এনার্জি হোক বা কোনো একটা জায়গায় মায়ের কৃপা কিন্তু আপনার উপরে কাজ করছে, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি ঘটবে। তবে হ্যাঁ আমি একটা কথা বারবার বলছি, এটা একটিবার করেই চুপ করে থাকবেন না, প্রত্যেক পূর্ণিমাতে পারলে এটি করবেন। বিশেষ কোনো খরচ নেই, শুধু হলুদ সুতোটাকে চেঞ্জ করার কাজ রয়েছে। আর মাঝখানের প্রত্যেকটা দিন মানে এই বুদ্ধ পূর্ণিমা থেকে পরের যে পূর্ণিমা হবে পারলে 11 বার করে শ্রীমের জপ করুন। 108 বার যদি সময় না কুলোয় 11 বার করে শুধু শ্রীমের জপ করুন। শ্রীম 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 এই মন্ত্র পদ্ম ফুলের বীজ যে কোনো দশকর্মার দোকানে পাবেন, পদ্মের বীজের যে মালা হয় সেই মালায় করবেন। আপনাদের কিন্তু অর্থ কষ্ট অবশ্যম্ভাবীভাবে দূর হবেই হবে। যে জায়গায় ছিলেন
তার থেকে রাতারাতি কোটিপতি হওয়ার কিন্তু এটা রাস্তা নয়, উপায়ও নেই। তার জন্য আপনাকে অনেক কি বলবো, ফিজিক্যাল বলুন বা মেন্টাল বলুন, পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয়। কিন্তু যদি কেউ স্টাক হয়ে যায়, অর্থাৎ যদি কারোর দমবন্ধ পরিস্থিতি হয়ে যায়, কোনো জায়গা থেকে তার অর্থ আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই উপায়টি বিশেষভাবে কাজ করে। এবং সঙ্গে আমি ভ্যালু অ্যাড করে একটা কথা বলে রাখি, যেটা আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি, সেটা হচ্ছে এই শ্রীম মন্ত্রের জপের সঙ্গে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, আখের রস আর মধু অবশ্যই আপনারা এই পূর্ণিমাতে কিন্তু মহাদেবকে অভিষেক করান। আখের রস এবং মধু দিয়ে কোনো মন্ত্র জপ নয়, শুধু প্লেন নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন 3 বার করে, মাথাতে শুধু আখের রস আর মধু মিক্স করে পরিষ্কার করে দেবেন গঙ্গা জল দিয়ে, করার পরে একটি বেলপাতা দিয়ে দেবেন, সঙ্গে স্ট্রিমের জপ। এই দুটো কিন্তু কম্বাইন ভাবে আপনার আর্থিক কষ্ট দূর হতে বাধ্য এবং অবশ্যই হবে। আর একটা কথা বলে রাখি, যে আমরা যখন কোনো উপায় করি, সেই উপায়টা আমাদের মনে হয় আজ করলেই কালকে যেন আমরা রেজাল্ট পাই, আজ করলে কালকে কিন্তু আমরা ওষুধ খেলেও রেজাল্ট পাই না। সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং সেই মন্ত্রের ওপরে সেই ডেডিকেশন, সেই বিশ্বাস থাকা দরকার। আমি একটু আগেই বললাম যে যখন আপনাদের প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে, তখন যে মানসিক পরিস্থিতিতে আমরা থাকি, সেই মানসিক পরিস্থিতিতে যখন আমরা প্রেয়ার করি বা প্রার্থনা করি প্রভুর কাছে, ঠিক সেই পরিস্থিতিতে যদি আপনি ডাকেন, এই মন্ত্রের জপ করেন, এই স্ট্রিমের প্রত্যেকে কিন্তু এই জব করে তাদের নির্দিষ্ট যে অভিষ্ট লাভ, অর্থাৎ এই দমবন্ধ জায়গা থেকে বেরোনোর জায়গা কিন্তু তাদের অবশ্যই আসবে। এবং ধননাশ যোগ কিন্তু আমি বলবো শুধুমাত্র আপনার যে জন্ম ছকেই থাকবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে আমি আগামী দিন আলোচনা করবো এই ধননাশ যোগ পার্ট 2, সেখানে আমি এটা আলোচনা করব যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার হরস্কোপের মধ্যে আমি দেখতে পাচ্ছি না যে না কেতু রাহুর পজিশন নেগেটিভ, না আপনার সেকেন্ড লর্ড অর্থাৎ ধনাধিপতির পজিশন নেগেটিভ, দেখা যাচ্ছে ঘোড়া চার্ট, ঘোড়া D2 হচ্ছে আমাদের ধনের পজিশন, টাকা পয়সার পজিশন, লিকুইড ক্যাশ, সেই পজিশনটা কিন্তু দেখায়, সেই পজিশন চন্দ্রের পজিশন দেখায়, সেই পজিশন কিন্তু আমরা D2 তে বিশেষভাবে দেখতে পাই, যেটা আমাদের জেনারেলি রাশি চার্টে আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না, আমরা D2 চার্টে কিন্তু সেইটা দেখতে পাই। সেই ধননাশ যোগ যদি দেখা যায় যে আমাদের লগ্ন চার্টে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা D2 চার্টে গিয়ে সেইটা ডিপ অ্যানালিসিস করা হয়, করে দেখা হয় যে অ্যাকচুয়াল কি কারণের জন্য আমাদের এই ধননাশ যোগ হচ্ছে, কোন কোন জায়গায় আমাদের একটুখানি অ্যালার্ট থাকা দরকার। তো আপনারা শুধুমাত্র রাশি ছক দেখে বিচার করবেন না, কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে একটুখানি সমস্ত হরস্কোপ, ইভেন নবাংশা থেকেও কিন্তু আমরা ধননাশ এবং আমাদের যে লাইফস্টাইল, সেই নবাংশা অর্থাৎ D9 চার্ট, এটা আরেকটা আমাদের বর্গ চার্টের মধ্যে পড়ে, তো সেই চার্ট দেখেও কিন্তু আমরা বিশেষভাবে আলোচনা করতে পারি। কিছু কিছু জিনিস টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়তো অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু এইটুকুনি বুঝে যাবেন যে 5 মিনিট 7 মিনিটের মধ্যে যেটা রাশি চার্ট আমরা আলোচনা করি, সেই রাশি চার্ট দেখে কিন্তু সম্পূর্ণরূপে সব সময়তে কিন্তু আমরা মেন যেটা রুট কজ, যে মেন সমস্যা, সেটাই কিন্তু আসা যায় না। তাড়াহুড়ো করে কিন্তু আমরা সেই সমস্যার জায়গায় যেতে পারি না। সমস্যার যেটা মেন জায়গায় যেতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই যেতে হবে আদার্স ডিভিশনাল চার্ট, অর্থাৎ আমাদের ঋষি পরাশরের আদার্স যে ষোড়শবর্গ রয়েছে, সেখানে যেটা যেটা সম্পর্কিত D2 অর্থাৎ ঘোড়া চার্ট যেমন আমরা ধনের দিক থেকে টাকা পয়সার জন্য দেখি, সেই চার্ট ভালোভাবে অ্যানালিসিস করতে হবে, করে কিন্তু আসতে হবে। এবং ছোট ছোট কিছু উপায়, কিছু মন্ত্র জপ, কিছু বিশেষ বৈদিক ক্রিয়া রয়েছে, যেগুলো দ্বারা কিন্তু আমরা এই ধননাশ থেকে বাঁচতে পারি এবং তার জায়গা অবশ্যই রয়েছে। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, বুদ্ধ পূর্ণিমাটা কিন্তু কোনোভাবেই আপনারা হাতের পাশে চলে যেতে দেবেন না, বিশেষভাবে কোনো খরচা নেই, শুধু একটু সময় লাগবে। আপনারা অবশ্যই শ্রীম মন্ত্রের জপ করুন এবং বাড়িতে যাদের শিবলিঙ্গ রয়েছে তারা আখের রস এবং মধু, নতুন মধু যেটা আপনারা ইউজ করেছেন সেরকম নয়, নতুন একটি মধু কিনে আনবেন, অল্প মধু দিয়ে আখের রস দিয়ে মিক্স করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের অভিষেক করান। অভিষেক করানোর পরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেবেন। আপনাদের আর্থিক সমস্যা, আর্থিক কষ্ট কিন্তু এই দুটোর যেটা উপায় আমি বললাম, অবশ্যই কিন্তু এই পরিস্থিতি থেকে অনেকাংশে কিন্তু কমে যাবে। এরই সাথে দর্শক বন্ধুরা, আজকে আমাদের অনুষ্ঠানের সময়ও এই পর্যন্ত। অনেক অনেক সুন্দরভাবে এবং খুব সহজভাবে আজকে আমরা ম্যামের কাছ থেকে কিন্তু অনেকটা ইনফরমেশন জানলাম, তার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আর দেখতে দেখতে যেহেতু প্রোগ্রামের টাইমিংও প্রায় পুরো, তাই দর্শকদের বলবো প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, তাই ভালো করে অনুষ্ঠানগুলো দেখুন। চেম্বারের জন্য বুকিংটা 2-3 দিন আগে থেকে করুন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।